কোন কোন দল মহল ও শক্তি হাসিনার ষড়যন্ত্রে পা দিয়েছে, তাই তারা নির্বাচন চায় না। বাংলাদেশ আওয়ামী লীগ মরিয়া হয়ে আছে রাজনীতিতে ফেরার জন্য, কিন্তু কোনো প্রকার সুযোগ দিচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের শাসন ব্যবস্থায় কি বড় ধরনের পরিবর্তন হতে চলেছে? এদিকে এবার দেশের নতুন ইতিহাস তৈরি হচ্ছে। শেখ হাসিনার ষড়যন্ত্রে অনেকেই পা দিয়েছে। স্পিকার শিরিন শারমিনও অ্যাকশনে আছে। সারা দেশ তুলপাড়। সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে। সম্পর্ক বদলে গেল মাত্র একটি চোখের পলকে, এক পলকে সম্পর্ক বদলে গেল। আলোচিত তরুণ রাজনীতিবিদ জনাব নুরুল হক নূর মুহূর্তের মধ্যেই বিএনপি ছেড়ে জামাত ইসলামীর কাছে। হয়তো ছিলেন, কালকে দেখেছেন যে মানুষ রাস্তার পাশ থেকে মিছিলে যোগদান করছে, জানালায় দাঁড়িয়ে আছে, ছাদে দাঁড়িয়ে আছে, দেখছে, কথা বলছে, এসে ছবি তুলতে যাচ্ছে। আমরা অনেক সময় যেহেতু মিছিলের পদযাত্রার ফ্লোটা ব্যাহত হয়, অনেকের সাথে তুলতে পারছি না, কিন্তু অনেক আগ্রহ, অনেক ভালোবাসা। এই যে বাংলাদেশ সরকারের ঐক্যমতের বৈঠকগুলো হচ্ছে বিভিন্ন দলের সাথে, আলী রিয়াজ, ডক্টর ইউনূস, ওনারা যে একসাথে বসে সংবিধান কি হবে, সংস্কার নিয়ে কথা বলেন, নির্বাচন নিয়ে কথা বলেন, এই ব্যাপারগুলোতে একটা জিনিস আপনারা খেয়াল করলে দেখবেন যে সবসময় বিএনপি বিরোধিতা করে। বাংলাদেশ আওয়ামী লীগে লাস্ট 15 বছরের শাসনামলে এত লতাপাতা, ডালপালা, আগাছা দিয়ে ভরে গেছিল। সেই আগাছার ভারে নুয়ে পড়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, যার কারণে 5ই আগস্টের মতো একটা অভ্যুত্থান বাংলাদেশে সফলভাবে সংগঠিত হয়েছে। আওয়ামী লীগের সামগ্রিক দুর্বলতার কারণে কিন্তু সরকার পতন হয়ে গেছে, এখানে কিন্তু আটকাইতে পারে নাই। চট্টগ্রামের পটিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া মারামারির ঘটনা ঘটেছে। এটা নিয়ে ফেসবুকে অনেকে কথা বলছেন এবং পুলিশকে হুমকি দিচ্ছেন। এদিকে ডক্টর ইউনূসের সামনে মহা বিপদ ঘনিয়ে এলো। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে কেঁপে উঠল সরকার। সবশেষ শেখ হাসিনার মামলায় পতন হতে যাচ্ছে ডক্টর ইউনূসের সরকারের। হঠাৎ একই হতে যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে। এই মাসেই ঘুরতে যাচ্ছে বাংলাদেশের ক্ষমতার চাকা। হ্যাঁ, ঘুরে যাচ্ছে ক্ষমতার চাকা এবং বাংলাদেশের মধ্যে চাঞ্চল্যকর অনেক ঘটনা ঘটছে। দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন আওয়ামী লীগ কর্মী এবং শেখ হাসিনা তারা সুযোগ করছিল বাংলাদেশের মধ্যে ঝামেলা করবে এবং তারা ষড়যন্ত্র করে তাদের ষড়যন্ত্রের মধ্যে ডক্টর ইউনূস সহ সবাইকে ফেলবে। এখন আমরা কি দেখতে পাচ্ছি? অনেকের ষড়যন্ত্র সফল হয় এবং দেশের মধ্যে অনেক ঘটনা ঘটে। একদিকে স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সে কিন্তু অনেক পরিকল্পনা করে বাংলাদেশকে নিয়ে, অন্যদিকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট উত্তাল হয়ে যায়। গাজে এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই। সর্বশেষ দেশের মধ্যে কি হয়, রাষ্ট্রপতিকে নিয়ে যে একটা আন্দোলন হচ্ছে, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে উনারও কি হয়, সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিও। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিক ক্লিক কন্টিনিউ করবেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। দর্শক, বাংলাদেশের শাসন ব্যবস্থায় কি বড় ধরনের পরিবর্তন হতে চলেছে? বর্তমান মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে কি সরিয়ে দেওয়া হচ্ছে এবং নতুন একজন রাষ্ট্রপতি আসছেন? সেই রাষ্ট্রপতি কোনো একটি রাজনৈতিক দলের প্রধান, কিংবা নতুন রাষ্ট্রপতি কি প্রফেসর ইউনূস নিজেই হচ্ছেন আর প্রধানমন্ত্রী হচ্ছেন কোনো একটা দলের প্রধান, প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী না, প্রধান উপদেষ্টার সাথে উপপ্রধান উপদেষ্টা, এই পদটাও তৈরি করা হচ্ছে এবং সেখানেও একটি রাজনৈতিক দলের প্রধানকে কি আমরা দেখতে চলেছি? উপদেষ্টা পরিষদের মধ্য থেকে অনেককেই কি সরকার থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে? সবকিছুই নাকি ঘটছে জুলাই যে প্রোক্লেমেশন, জুলাইয়ের যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রের মাধ্যমে সরকার যেটা এ মাসেই ঘোষণা করবে। এবং একটি গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে এই চেঞ্জগুলো, বড় ধরনের চেঞ্জ, বাংলাদেশের সরকার ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। তাহলে নির্বাচন কোথায় যাবে? নির্বাচন কি হবে না? তাহলে কি অগণতান্ত্রিক প্রক্রিয়াতেই দেশের শাসন ব্যবস্থা চলবে? অগণতান্ত্রিক প্রক্রিয়াতে দেশের শাসন ব্যবস্থা যদি চলে, তাহলে কি বিদেশিদের কাছ থেকে আমরা সমর্থন পাবো? বিদেশিদের অনুদান, ব্যবসায় বিনিয়োগ, এগুলো কি এখন যেমন শূন্যের পর্যায়ে রয়েছে তেমনটা থেকে উত্তরণের পথ খুঁজে পাবো আমরা? সেই আলোচনাই করবো এই ভিডিওতে। বলছিলাম বাংলাদেশের শাসন ব্যবস্থায় একটা বড় পরিবর্তন হতে চলেছে কিনা। সেখানে জুলাই ঘোষণাপত্র যেটা দেওয়া হবে সরকারের পক্ষ থেকে এ মাসেই নাকি দেওয়া হবে, সেরকম প্রস্তুতি প্রায় শেষের দিকে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্যের যে অবস্থা, সেটা হোক আর না হোক, জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে একটা বড় পরিবর্তন আসতে চলেছে সরকার ব্যবস্থায়। এবং সেখানে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দিয়ে নতুন রাষ্ট্রপতি করা হতে পারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে, এমন কথা চারিদিকে ঘুরছে এবং একটি গণমাধ্যম সেটা বলছে। একটি গণমাধ্যম, একাধিক গণমাধ্যম বলছে, আরেকটি গণমাধ্যমও ব্যাপারটাকে নিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছে। সেখানেই বলা হচ্ছে যে উপদেষ্টা পরিষদে ব্যাপক কাটছাঁট করা হবে
যোগ্যদের রেখে অযোগ্যদের বাদ দেওয়া হবে এবং সংবিধান স্থগিত করে দেওয়া হবে। জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বর্তমান যে ৭২-এর সংবিধান, বাংলাদেশের যে মূল সংবিধান, সেই সংবিধান স্থগিত করে দেওয়া হবে। যদি খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করা না হয় তাহলে সংবিধান স্থগিত করে শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস রাষ্ট্রপতি হয়ে যাবেন এবং সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টা করা হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাকে প্রধান উপদেষ্টা করা হবে এবং উপপ্রধান উপদেষ্টার পদ তৈরি করা হবে। সেখানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তাকে নিয়োগ দেওয়া হবে। উপদেষ্টা পরিষদে ব্যাপক কাটছাট করা হবে। এরকম একটা সরকার পদ্ধতির দিকে যাবে যেটা ওয়ান কাইন্ড অফ জাতীয় সরকার, সেই পথে যাবে এমন কথা সামনে নিয়ে এসেছে দৈনিক নয়া দিগন্ত এবং নয়া দিগন্তকে উদ্ধৃতি করে দৈনিক ইত্তেফাক, বাংলাদেশের অন্যতম পুরনো পত্রিকা, বাংলাদেশের দুটো পুরনো পত্রিকার মধ্যে একটা ইত্তেফাক, তারা এটা নিয়ে একটি ভিডিও প্রতিবেদনও তৈরি করেছে। খালেদা জিয়ার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং খালেদা জিয়াকে রাষ্ট্রপতি যদি করা না হয় সেই ক্ষেত্রে প্রফেসর ইউনূস রাষ্ট্রপতি হবেন এবং তারেক রহমান প্রধান উপদেষ্টা হবেন। সেখানে অন্যান্য রাজনৈতিক দল থেকেও কয়েকজন উপদেষ্টা নেওয়া হবে, এমন তত্ত্বের দিকে এগোচ্ছে সরকার, তেমনটাই বলা হয়েছে এই প্রতিবেদনে। মূলত খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করা হবে এই ব্যাপারটা মাথাচাড়া দিয়ে ওঠে বিদেশে থাকা একজন ইউটিউবার ফেসবুকে পোস্ট করেন যখন, যে আগামীর রাষ্ট্রপতি খালেদা জিয়া, তখন থেকেই এটা নিয়ে ব্যাপক গুঞ্জন শুরু হয় এবং বাংলাদেশের প্রায় প্রত্যেকটা গণমাধ্যম, তাদের আসলে তো এখন আর সংবাদের কাছে সাংবাদিক খুব কম যায়, সাংবাদিকের কাছে সংবাদ আসে, সেই কারণেই ফেসবুকে কে কি পোস্ট দিল এগুলোই এখন বাংলাদেশের গণমাধ্যমগুলোর অন্যতম সংবাদের কন্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। সেই ব্যাপারটা নিয়ে বাংলাদেশের সব গণমাধ্যম খবর করছে যে অমুক ফেসবুক পোস্টে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানাতে চান। তারপর থেকেই এই ব্যাপারগুলো আলোচনায় এসেছে। বাংলাদেশের জনগণকে বুঝতে না দিয়ে, জনগণকে ধোঁয়াশার মধ্যে রেখে পর্দার অন্তরালে বাংলাদেশের রাজনীতি এবং নির্বাচন নিয়ে নানান কিছু ঘটছে। গুরুত্বপূর্ণ কিছু তথ্য সামনে এসছে। দর্শক, দুইটা বিষয় আমি ফোকাস করবো। একটা হচ্ছে মার্কিন সেক্রেটারি অফ স্টেটের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার ফোন আলাপ হয়েছে। তো ফোন আলাপে কি আলোচনা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয় না, আংশিক বলা হয়, তেমন কিছু না এই বিষয়ে, সেই উন্নয়ন, দ্বিপাক্ষিক সম্পর্কে এইগুলো। আবার ইউএস স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিং এ আমরা শুনি যে বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে, সামনের বছরের শুরুতে নির্বাচন, নানান কিছু। এর অর্থ যে যুক্তরাষ্ট্র জানতে চায় যে বাংলাদেশে কখন নির্বাচন এবং যুক্তরাষ্ট্রকে জানায় প্রধান উপদেষ্টা কখন নির্বাচন, অথচ বাংলাদেশের পক্ষ থেকে ক্লিয়ার বলা হয় না। মানে ধোঁয়াশা চলছে, পর্দার অন্তরালে খেলা চলছে, মেকানিজম চলছে। যদি কোনো গোপন খেলা, পর্দার অন্তরালে কোনো খেলা যদি না চলতো তাহলে বিষয়টা এরকম হতো, সিম্পল, যে ইউএস সেক্রেটারি অফ স্টেটের সাথে কথা হয়েছে, প্রধান উপদেষ্টা কি কি কথা হয়েছে এই সব বলে দিত। কিন্তু এরা বলে একটা, তারা বলে বাকিটা, তারা ফাঁস করে বাকিটা, মানে বিষয়টা ভেজাল আছে। আবার ইউএস সেক্রেটারি অফ স্টেটের সাথে বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা হয়েছে কেন, এই প্রশ্ন করতে পারেন যে তারা কারা। মানে আবারও কি সেই পুরানো খেলা, ভারত যুক্তরাষ্ট্র চীন কারা কি খেলছে, ভারতের কাছে যুক্তরাষ্ট্রের পরাজিত হওয়া, আবারও কি যুক্তরাষ্ট্র ম্যানেজড হয়ে গিয়েছে ভারতের কাছে, তারা বাংলাদেশে এখন নির্বাচন চায়, ঘটনা কি? নানান সমীকরণ, নানান প্রশ্ন আসে। আবার কিছুদিন আগে নিঃসন্দেহে আপনাদের মনে আছে দর্শক, মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সিইসির একান্ত বৈঠক হয়েছিল। সেই বৈঠক নিয়ে বিএনপি সন্দেহ করেছিল। বিএনপি বলেছিল যে কি আলোচনা হয়েছে বলতে হবে, স্পষ্ট করুন জাতির উদ্দেশ্যে। মানে কি আলোচনা হয়েছে এটা নিয়ে সন্দেহ করেছিল, কিন্তু কোনো পক্ষ ক্লিয়ার বলেনি, আংশিক বলেছিল। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যমে বলছেন সিইসি যে এইটা বলে, এইটা জানতে চেয়েছেন, এইটা, তাও আবার অস্পষ্ট। এর মানে পর্দার অন্তরালে নানান খেলা চলছে। ইউনুস, সিইসি, আমেরিকা, ভারত, নানান গোষ্ঠীর মধ্যে নানান খেলা চলছে। আবার জামাত চাই একটা, আবার চরমোনাই জামাত, ভিবিনুর, এনসিপি তারা একটা, বিএনপি একটা। এর মানে একটা অস্থির পরিস্থিতি চলছে এই মুহূর্তে। প্রধান উপদেষ্টার পায়ের তলার মাটি সরে যাচ্ছে, যার ফলে এখন যুক্তরাষ্ট্রের কাছে ধর্ণা দিতে হচ্ছে, তাদের কাছ থেকে নির্বাচনের সাজেশন নিতে হচ্ছে, আলাপ করতে হচ্ছে। অথচ বিষয়টা এরকম ছিল যে বাংলাদেশের নির্বাচন কবে, ইটস আপ টু অনারেবল চিফ অ্যাডভাইজার। এটা নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী আবার কি জিজ্ঞেস করবে, বিষয়টা এরকম ছিল। কিন্তু এখন না, তাদের কাছে বলতে হয়, আলোচনা করতে হয়। সে একান্ত বৈঠকে কি বলেছিলেন প্রধান উপদেষ্টা, সিইসি কিছুটা বলেছে, ফুল গিয়ারে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে, জানতে চেয়েছে। এখানে একটা বিষয় স্পষ্ট যে প্রধান উপদেষ্টা নির্বাচনের সর্বোচ্চ প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন বা ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা করতে বলেছেন, এরকম কোনো তথ্য পাই। এর মানে বিএনপির জন্য এখানেও টেনশনের বিষয় আছে। যুক্তরাষ্ট্র নির্বাচনের তারিখ জানতে চাইলে অথবা
ফেব্রুয়ারিতে নির্বাচন কথা বললেও সিইসি কে তো কোনো নির্বাচনের তারিখ ঘোষণা করতে বলেনি। এই জায়গাটায় আরো অনিশ্চয়তা বিরাজ করছে বলে আমরা মনে করছি। কিছুদিন আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের প্রস্তুতির বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানাতে চেয়েছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, আমরা বলেছি নির্বাচন কমিশন ফুল গিয়ারে প্রস্তুতি নিয়েছে। এর মানে কতটুকু প্রস্তুত বাকি এগুলো জানতে চেয়েছে, কিন্তু সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেন এগুলো নিয়ে কথা হয়নি। প্রস্তুতি তো 12 মাস, এটা মৌলিক কোনো কথা না। গুরুত্বপূর্ণ এবং মৌলিক আলোচনা হচ্ছে দর্শক যে নির্বাচন কবে হবে এই বিষয়ে কি বলেছে, তো সেটার কিন্তু স্পষ্ট কোনো জবাব নেই। সাংবাদিকদের সাথে জানাচ্ছেন, আর এতদিন পর জানাচ্ছেন, আগে জানান নাই কেন? তাহলে কি দাঁড়ালো? প্রধান উপদেষ্টার সাথে মিটিং করে বের হয়ে সিইসি বলে দিলেই তো হতো যে এইটা জানছে, কিন্তু এতদিন পর বলছেন। এর মানে পর্দার অন্তরালে অনেক আলাপ আলোচনা বা অনেক কিছু চলছে, এই জন্য অনেকদিন পর বলা হয়, তাও আবার অস্পষ্ট। আবার কন্টেন্ট যতটুকু জানতে পারছি সেটা নিয়েও নানা সন্দেহ সংশয়। সিইসি বলেন, প্রধান উপদেষ্টা চান ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন, মানে সুষ্ঠু ভোট করতে অনেক আন্তরিক। তবে জাতীয় নির্বাচনের কোনো তারিখের বিষয়ে কোনো আলোচনা হয়নি। এইটি তো একটা বড় ঘটনা। বিএনপি আসা, এই জন্যই বিএনপি জানতে চেয়েছে। বিএনপির যে প্রশ্ন ছিল যে কি আলোচনা হয়েছে জাতিকে স্পষ্ট করেন, কেন ওই তারিখের কথা বলছে কি বলে নাই, এটা নিয়ে বিএনপির চিন্তা ছিল। তারিখের কথা তো বলে নাই। আর আসলে বিএনপি যদি নিশ্চিত হতো তাহলে তো এটা নিয়ে প্রশ্নই করতো না। আর সিইসি তো বিএনপির লোক, সিইসি কি কথা বলেছে এটা তো বলেছে, গোপনে বিএনপিকে বলে দিয়েছে না, নিঃসন্দেহে বলে দিয়েছে। এই জন্যই বিএনপি সন্দেহ করেছে বা সন্দেহমূলক কথা বলেছে। আর গোপন তথ্য যদি থাকতো সিইসির কাছ থেকে বিএনপির কাছে যে না কোনো সমস্যা নাই, তাহলে তার এটা নিয়ে এরকম বিতর্ক হতো না। নাসির উদ্দিন বলেন, গত বৃহস্পতিবার আমি প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছি। প্রধান উপদেষ্টা নিরপেক্ষ, আমিও নিরপেক্ষ না। আপনি নিরপেক্ষ না, আপনি বিএনপির দালাল। আমরা এভাবেই বলতে চাই, এবং এটা এখন আমি এভাবে বলছি একটু অভদ্র ভাষায় যে সিইসি বিএনপির দালাল, কিন্তু কিছুদিন পর দেখবেন রাজনৈতিক দলগুলো সবাই বলবে বিএনপির দালালকে হটাও। জাস্ট ওয়েট অ্যান্ড সি, বলে কি বলে না দেখবেন। নাসির উদ্দিন বলেন, তিনি বলেন, আমি শারীরিকভাবে একটু অসুস্থ, হাসপাতালে শুয়ে সব নিউজ দেখলাম, তাতে আমি নিজেকে বারবার আবিষ্কার করেছিলাম। হাদিসে আছে, তোমরা অনুমান দ্বারা পরিচালিত হয় না। আমি হাসপাতালে শুয়ে এই যে অনুমান, সন্দেহ, সংশয়, হাদিসের কথা বলা, মানে সামথিং ইজ রং, সামথিং ইজ গোয়িং রং। বাংলাদেশ আওয়ামী লীগে লাস্ট 15 বছরের শাসনামলে এত লতা পাতা, ডালপালা, আগাছা দিয়ে ভরে গেছিল। সেই আগাছার ভারে নুয়ে পড়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, যার কারণে 5ই আগস্টের মতো একটা অভ্যুত্থান বাংলাদেশে সফলভাবে সংগঠিত হয়েছে। যদিও সেটা ষড়যন্ত্র ছিল, মেটিকুলাস ডিজাইন ছিল, ডিপ স্টেট ছিল, সিআইএ ছিল, আইএসআই ছিল, কিন্তু আওয়ামী লীগের সামগ্রিক দুর্বলতার কারণে কিন্তু সরকার পতন হয়ে গেছে। এখানে কিন্তু আটকাইতে পারে নাই। শেখ পরিবারের যে ডালপালাগুলা ছিল, যে আগাছাগুলা ছিল, সেই আগাছাগুলার মধ্যে অন্যতম ছিল খুলনা অঞ্চলের বাগেরহাটের, বিশেষ করে বাগেরহাট বললে ভুল হবে, তারা খুলনা অঞ্চলের হর্তাকর্তা শেখ হেলাল, শেখ হাসিনার চাচাতো ভাই। তিনি শুধু বাগেরহাটের রাজনীতি নিয়ন্ত্রণ করেছেন ব্যাপারটা বললে ভুল হবে, তিনি দীর্ঘদিন থেকে তিনি দক্ষিণবঙ্গের রাজনীতিতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন। 96 সালে প্রথমবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর টানা 24 সাল পর্যন্ত তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, মানে একবার তিনি ছাড়েননি। তার আসন ছিল বাগেরহাট 1, মোল্লাহাট, ফকিরহাট এবং চিতলমারি, এই 3টা উপজেলা কিংবা থানা নিয়ে বাগেরহাট 1 আসন। এই আসনের সংসদ সদস্য ছিলেন দীর্ঘ 5 বারের মতো। এরপর তার গুণধর সন্তান শেখ সারহান নাসের তন্ময়, একজন তামিল হিরোর মতো বডি ফিটনেস, দেখতে অনেক সুদর্শন, অনেক বেশি মানে কি বলবো হ্যান্ডসাম, নারীদের ক্রাশ। তিনিও তার বাবার দেখানো পথে হেঁটে বাগেরহাট সদর এবং কচুয়ানি যে আসন গঠিত বাগেরহাট 2 আসনের সংসদ সদস্য নির্বাচিত হন 2018 সালে। তার নির্বাচনী প্রচারণার সময় দেখেছিলাম আমরা তার স্ত্রী সহ সাতখোলা গাড়িতে কি চমৎকার ভাবে তিনি নির্বাচনী প্রচারণা চালিয়েছেন, ঠিক যেমনটা আমরা দেখি দক্ষিণী ফিল্মে, তামিল তেলেগুর ফিল্মে যে নায়ক নায়িকারা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করে সাদা পাঞ্জাবি, সাদা শাড়ি পরে, ঠিক তেমনটা আমরা দেখেছিলাম। তার স্ত্রী অনেক সুন্দরী ছিল, অনেক মেধাবীও ছিল শুনেছি, কিন্তু শেষ পর্যন্ত তাদের সংসারটা টেকে নাই। স্ত্রী চাইবে না তার জামাই কখনো 6 মাস রিহেবে থাকুক, সে বছরে 6 মাস দেশে থাকে স্বাভাবিকভাবে এবং বছরে 6 মাস থাকে দেশের বাইরে রিহেবে থাকে, কারণ সে ড্রাগ এডিক্টেড। আপনারা অনেকে বলতে পারেন শেখ সারহান নাসের তন্ময় সংসদে দাঁড়িয়ে মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করার মতো কথা বক্তব্য দিয়েছিল, কিন্তু সেই ব্যক্তি আবার ব্যক্তি জীবনে তিনি ড্রাগ এডিক্টেড। এটাই হচ্ছে বাংলাদেশের লেবাস। বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে এরকম লেবাসধারী অনেক হেফাজতি জামাতি নেতা মন্ত্রী ছিল। আপনারা যদি উদাহরণ চান, উদাহরণ হচ্ছে কি আসাদুজ্জামান খান কামাল, একটা আপাতমস্তক হেফাজতপন্থী মন্ত্রী, যে কিনা বাংলাদেশের পুলিশ প্রশাসনের দায়িত্বে ছিল, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তার ঘরে বাইরে আশেপাশে ডান বাম উপর নিচ সব জায়গায় ছিল হেফাজতের একটা মানে চরম লেভেলের আধিপত্য। জামাত তো আছেই। এভাবেই চলছিল বাংলাদেশ আওয়ামী লীগের আগাছাদের দুর্বৃত্তায়ন।
আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, বাগেরহাট 1 এবং বাগেরহাট 2 আসনে মোল্লারহাট, ফকিরহাট, চিতলমারি এবং কচুয়া এবং বাগেরহাট সদর ম্যাক্সিমাম এলাকায় রাস্তাঘাটের অবস্থা দেখলে আপনারা থুথু মারবেন। ম্যাক্সিমাম এলাকায় রাস্তাঘাটের অবস্থা খুবই বিশ্রী অবস্থা। মানে তার বাবা অর্থাৎ শেখ হেলাল 5 বারের এমপি ছিলেন, কিন্তু রাস্তাঘাটের উন্নয়ন করতে পারেন না। শেখ সাহান নাসের তন্ময় 2018 সালে এমপি ছিলেন, 5 বছর টানা, 24 বাদ দিলাম, 5 বছরে কিচ্ছু করেন নাই। এলাকায় কুন্দল, আওয়ামী লীগের সাথে তাদের একটা আভ্যন্তরীণ কুন্দল, মানে সব জায়গায় একটা মিশ্রী পরিবেশ বানিয়ে রেখেছিলেন। মানে তারা যেটা বলবে সেটাই করতে হবে। সেখানে আদর্শিক রাজনীতি চর্চার যে একটা পথ, সেই পথটা তারা রাখেন নাই। তারা বাপ ছেলে মিলে দক্ষিণবঙ্গকে গ্রাস করেছিলেন। এছাড়াও শেখ পরিবারের আরো অনেক এমপি, শেখ জুয়েল নামে মনে একজন কেউ আছে কোন একটা আসনে, আমার মনে পড়ছে না। পটিয়া থানা ঘেরাও এবং মহাসড়ক অবরোধ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এটা ধারাবাহিকভাবে যে অনেকগুলো ঘটনা ঘটছে, তাতে এটা হলো সর্বশেষ সংস্করণ, অর্থাৎ সর্বশেষ ঘটনা। এরকম অসংখ্য ঘটনা ঘটছে এবং যত ঘটছে পুলিশ তত বেশি কোণঠাসা হচ্ছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কিন্তু অবনতি ঘটছে। এখন কোনো রাজনৈতিক সংগঠন, বৈষম্য বিরোধী হোক, বিএনপি হোক, জামাত হোক, তারা যদি থানা ঘেরাও করতে থাকে এবং একের পর এক হচ্ছে, এমনিতে পুলিশ যেহেতু রাজনৈতিক পট পরিবর্তনের পর বড় একটা ধাক্কা পুলিশের উপর, সেই ধাক্কাটা এখনও তারা কাটাতে পারেনি। তার মধ্যে যদি এই ঘটনা ঘটতে থাকে এবং এমন সব ইস্যু, যেমন দেখেন এখানে কি ইস্যুটা হলো এই যে মঙ্গলবার রাতে পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার সামনে ছাত্রলীগের এক নেতাকে আটক করে থানায় নিয়ে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। কিন্তু ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে চায়নি। এই নিয়ে তাদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয়, উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে পুলিশের উদ্দেশ্যে আন্দোলনকারীরা স্লোগান দিতে শুরু করলে সংঘর্ষের ঘটনা ঘটে। 2 দফায় সংঘর্ষ হয় গতকাল রাতে। কথা হলো যে ওই যে শহীদ মিনার এলাকার সামনে ছাত্রলীগ এক নেতাকে আটক করে থানায় নিয়ে যায়, এই যে আটকের ক্ষমতাটা কি আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা অন্য কোনো, তাহলে তো সেই মবকে আবার সে অ্যালাউ করা হলো। যদি কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে সেটা তো থানায় আইন শৃঙ্খলা কর্তৃপক্ষকে অভিযোগ করতে হবে। কিন্তু আমি পাবলিক হয়ে আমি আরেকজন পাবলিককে মানে আটক করে কি করে নিয়ে আবার থানায় নিয়ে যাচ্ছি, তো এই অধিকার মানে আমার একটা নাগরিক যে অধিকার, সেই অধিকার কি আছে? আর যেখানে বলা হচ্ছে যে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কোনো মামলা নাই, তাহলে মামলা না থাকা সত্ত্বেও তাকে গ্রেপ্তার করতে হবে, মামলা বানাইতে হবে। মানে পুলিশকে উদ্বুদ্ধ করা হচ্ছে যে তুমি একটা মামলায় ঢোকাও, পুলিশ যাতে অন্যায় কাজ করে। আমি যতটুকু বুঝলাম আর কি, নিউজটা পড়ে বিবিসির এই খবরে দেখে বুঝলাম যে বৈষম্য আগে যেমন ওই ছাত্রলীগ যে কাজগুলো করতো, তো তখন তো আমরা সেটা বলতাম বেআইনি। তারা ছাত্র দলের নেতাকে, শিবিরকে ধরে নিয়ে পিটায় পুলিশের কাছে দিত, পুলিশ আবার মামলা দিয়ে তাকে মানে জেলে পাঠিয়ে দিত। এই প্রক্রিয়াটা কি ঠিক, সঠিক কিনা? কারোর বিরুদ্ধে এখনও তো আমি বলছি যে অভিযোগ থাকার পর সেটা থানায় দেওয়ার পর যদি তারা সেটা থানা পুলিশ যদি সেটা অ্যাকশন না নেয়, তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানোর বিধান আছে। সেখানে নিজে হাতে যদি এইভাবে চলতে থাকে তাহলে থানা ঘেরাও হবে, উপজেলার অফিস ঘেরাও হবে, মানে কাজ করবে কিভাবে প্রশাসন পুলিশকে চালাবে তারা? তাহলে তো তাদেরই মানে প্রশাসনে আসা উচিত, থানা পুলিশের দায়িত্ব নেওয়া উচিত। এটা একটা নৈরাজ্য চলছে, এই নৈরাজ্যের অবসান হওয়া উচিত, না হলে মুখ থুবড়ে পড়বে। নির্বাচন করা কেন, স্বাভাবিক যে জনজীবনের যে একটা যে কার্যক্রমগুলো, থানা পুলিশের কার্যক্রম বা প্রশাসনের, কোনো কিছুই কিন্তু হবে না। এই বৈষম্য বিরোধী যে লোকালি এই কাজটা করলো, এটা কি কেন্দ্রীয় কোনো অনুমোদন আছে? কেন্দ্রে কারা আছে? কেন্দ্রীয় মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদককে তাও তো চিনি না। সেদিন দেখলাম যে উমামা ফাতেমা পদত্যাগ করছে, পদত্যাগ করলোর পর কে দায়িত্বে আছে কিছুই কিন্তু আমরা জানি না। এই ধরনের একটা মব কালচারকে বন্ধ যদি করা না হয়, তাহলে পুলিশের অন্যায়ের তো শেষ নেই। কিন্তু কোনটা যৌক্তিক কোনটা যৌক্তিক না, এটা বুঝবো কিভাবে? বাংলাদেশ আওয়ামী লীগ মরিয়া হয়ে আছে রাজনীতিতে ফেরার জন্য, কিন্তু কোনো প্রকার সুযোগ দিচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচনে আসা প্রায় অনিশ্চিত, স্থগিত হয়ে আছে দলটির নিবন্ধন। এমন অবস্থায় আগামী নির্বাচন যেন অন্তর্ভুক্তিমূলক এবং জাতিসংঘের সহায়তায় হয়, এটাই চায় আওয়ামী লীগ। তাহলে এই ব্যাপারে কি করছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং কি করবে জাতিসংঘ? চলুন জেনে নেই বিস্তারিত। পতনের পর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ বিভিন্নভাবে আন্তর্জাতিক মহলে লবিং তদবির করে যাচ্ছে। বর্তমান বিশ্বের পরাশক্তি দেশ সহ আন্তর্জাতিক সকল সংস্থার কাছে লিখিতভাবে অন্তর্বর্তীকালীন সরকারের নামে নালিশও করা হয়েছে, কখনো ব্যক্তিগত পর্যায়ে, আবার কখনো দলীয় পর্যায়ে। তবে সব লবিং তদবির যে গ্রহণযোগ্য ফলাফল নিয়ে এসেছে তাও কিন্তু নয়। তবে চেষ্টা অব্যাহত আছে। দেশের রাজনীতিতে সম্পূর্ণ বিতাড়িত হতে চায় না এই রাজনৈতিক দল। তাই এই লবিং তদবিরের মাত্রা বর্তমান সময়ে অথবা বিগত কয়েক মাসের মধ্যে আরো
বেড়ে গেছে। এরই ধারাবাহিকতায় গেল মে মাসে দিল্লিতে, জুন মাসে জাতিসংঘ সদর দপ্তর সহ ঢাকাস্থ প্রতিনিধি অফিসে স্মারকলিপি দিয়েছে রাজনৈতিক দলটি। এই স্মারকলিপির বিষয়ে নিশ্চিত করেছে জাতিসংঘের আঞ্চলিক সংবাদদাতা অপিনিয়ন নিউজ, দ্য ডেমোক্রেট সহ ইন্ডিয়ান টাইমসও। স্মারকে দলটি জোরদারভাবে দাবি করেছে আগামী জাতীয় নির্বাচন যেন জাতিসংঘের সহায়তায় সম্পন্ন হয়, যাতে সব রাজনৈতিক দল, সম্প্রদায় ও সাধারণ নাগরিক অংশ নিতে পারে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ বিষয়টি নিয়েও স্মারকে উল্লেখ করা হয়েছে। দেশের সার্বিক অবস্থা, আওয়ামী লীগের জনমত এবং ভোটাধিকার হরণ সহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনাও কিন্তু করা হয়েছে। কিছুদিন পূর্বে জ্ঞান লুইস মন্তব্য করেছিলেন, আওয়ামী লীগ না থাকলেও নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে পারে, কিন্তু আওয়ামী লীগ এই বক্তব্যকে গণতন্ত্রের জন্য হুমকি হিসাবে ইতিমধ্যে জানিয়েছে। আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা ভার্চুয়ালি গণমাধ্যমে সাক্ষাৎকার সমূহে এই বক্তব্য উপস্থাপন করেছে। এর পাশাপাশি সকল স্মারক সমূহে উক্ত বক্তব্যের তীব্র নিন্দা জানানো হয়েছে। তবে জাতিসংঘের অবস্থান কিছুটা স্পষ্ট হয়েছিল জ্ঞান লুইসের বক্তব্যের ব্যাখ্যা থেকে। তিনি ব্যাখ্যা করে বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে হচ্ছে সব পর্যায়ের মানুষ যেন ভোটাধিকার পায়, নারী, সংখ্যালঘু, তরুণ সহ সবার প্রবেশাধিকার নিশ্চিত হয়। তাহলে আওয়ামী লীগ সমর্থক যারা রয়েছেন তারা কি এই পর্যায়ে পড়েন না? এমন প্রশ্ন জাতিসংঘের নজরে আসে এবং তারা তাদের অবস্থান স্পষ্ট করে বলেছে, জাতিসংঘ কোনো রাজনৈতিক সিদ্ধান্তে লিপ্ত নয়। নির্বাচনের সময় ও সিদ্ধান্ত সম্পূর্ণ বাংলাদেশের হাতে। এর পাশাপাশি তারা অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে আওয়ামী লীগ দাবি করে এই সরকার তাদের সমর্থকদের নির্বাচন বা ভোটাধিকার প্রয়োগ করতে দিবে না। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি জটিল, মব ভায়োলেন্স, হত্যা, ধর্ষণ সহ রাজনৈতিক অস্থিতিশীল অবস্থা চলমান। এই অবস্থায় জাতিসংঘের অধীনে নির্বাচন হলে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে দেশের গণতন্ত্র বজায় থাকবে। আওয়ামী লীগ দাবি করে জাতিসংঘের প্রযুক্তিগত ও পর্যবেক্ষণ সহায়তা, যাতে ভোট প্রক্রিয়া স্বচ্ছ ও বিশ্বস্ত হয়। বর্তমান সরকার নির্বাচনী পরিবেশ ও নিরাপত্তা পটভূমি বিবেচনায় আন্তর্জাতিক পর্যবেক্ষণ জরুরি। উল্লেখযোগ্য যে সরকারের পক্ষ থেকেও মিডিয়ার স্বাধীনতা ও নির্বাচনী প্রস্তুতিতে জাতিসংঘের কারিগরি সহায়তা নেওয়ার পরামর্শ অনেক আগেই এসেছে। যদিও রাজনৈতিক সিদ্ধান্ত কোনোভাবে আঞ্চলিক বা আন্তর্জাতিক চাপ দিয়ে নেওয়া হবে না, জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকার এখনো সিদ্ধান্ত নেয়নি আওয়ামী লীগকে নির্বাচনে রাখবে কিনা। তবে আওয়ামী লীগ চায় জাতিসংঘ যেন তাদের নির্বাচনে যেতে সাহায্য করে এবং জাতিসংঘের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ বিষয়ে জাতিসংঘের কেউ এখন পর্যন্ত কোনো ধরনের মন্তব্য করেননি। হয়তো নির্বাচনের পূর্বে আওয়ামী লীগের নির্বাচনে আসতে পারা বা না পারার বিষয়টি পরিষ্কার হবে। এক্ষেত্রে যদি আওয়ামী লীগ নির্বাচনে থাকে তাহলে জাতিসংঘের ভূমিকা সরাসরি রাজনৈতিক না হলেও তারা ন্যূনতম প্রযুক্তিগত ও পর্যবেক্ষণ সহায়তা দিতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন, যাতে নির্বাচন স্বচ্ছ ও অংশগ্রহণমুখী হয়। আওয়ামী লীগের উদ্দেশ্য নির্বাচন আর জাতিসংঘের উদ্দেশ্য হচ্ছে অন্তর্ভুক্তিমূলকতা নিশ্চিত করা। গতকাল চট্টগ্রামের পটিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া মারামারির ঘটনা ঘটেছে। এটা নিয়ে ফেসবুকে অনেকে কথা বলছেন এবং পুলিশকে হুমকি দিচ্ছেন। আমরা গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি করতে যাচ্ছি খুব অল্প সময়ের মধ্যে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আবেগ সরিয়ে বাস্তবতার জমিনে দাঁড়িয়ে সবকিছু দেখা দরকার। বাংলাদেশকে আর কতদিন আমরা অ্যানার্কির মধ্যে রাখবো, এই প্রশ্ন আসা উচিত। এবং আমাদের আবেগের বাইরে গিয়ে কথা বলা, যদি কেউ অসন্তুষ্ট হয় তারপরে কথাগুলো বলা দরকার। কেন বলছি, গতকাল মারামারির পর আজ তারা পটিয়াতে চট্টগ্রাম কক্সবাজার যে সড়ক আছে সেটা অবরোধ করেছেন। তারা প্রচণ্ড বিক্ষুব্ধ পুলিশের উপরে, থানার উপরে থানা ঘেরাও করেছেন। কিন্তু কারণটা কি আসলে? কারণটা আমি গতকাল কি ঘটেছিল একটু দেখি এবং তাতে আমরা বুঝবো আসলে আমাদের কি বলা উচিত, কি করা উচিত। আমি প্রথম আলো থেকে পড়ছি, প্রত্যক্ষদর্শী পুলিশ ও আন্দোলনকারীদের পক্ষের সূত্রে জানা গেছে রাত 9টার দিকে পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে, এটা গতকালের কথা, ছাত্রলীগের এক নেতাকে আটক করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে তাকে পটিয়া থানা চত্বরে নিয়ে আসা হয়। তবে ওই ছাত্রলীগ নেতার নামে কোনো মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতে চায়নি। এ নিয়ে আন্দোলনকারী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের উত্তেজনা দেখা দেয়। আন্দোলনকারীরা পুলিশের উদ্দেশ্যে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ওই ছাত্রলীগ নেতাকে নিজেদের হেফাজতে নেয়। তারপরে কয়েকজন আহত হয়েছে এটা বলা হয়। পরে আবার রাত 11টার দিকে আবার সংঘর্ষে জড়ায় দুই পক্ষ, তাতে বৈষম্য বিরোধীর ছাত্র আন্দোলনের 9 জন আহত হয়েছে ইত্যাদি। আমরা একটা জিনিস খেয়াল করবো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই নামটা বাংলাদেশের ইতিহাসের অংশ হয়ে গেছে।
মানে আগামীকালে সংগঠনটা না থাকুক, আগামীকালে সংগঠনটার ভীষণ সমালোচনা আরো। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে, দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারতেছি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতিটি কোন দিকে যাচ্ছে। দর্শক শ্রোতা, এখানে কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন ইস্যু নিয়ে কথা হয়, সমন্বয়ক উপদেষ্টাদের বিষয়ে কথা হয়, আর অনেক বিষয় নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে। গাইজ, এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন, এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।